মোহনাকে হাতে নাতে ধরতে এবার আদির সঙ্গে হাত মেলালো শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে শুভকে আদি বলে, তুমি যেদিন এসেছিলে সেদিনই আমি বুঝতে পেরেছিলাম তুমি আমার শুভ। কিন্তু তুমি এভাবে লাকি সেজে কেন ছিলে শুভ? কেন? তুমি জানো এই বাড়ির প্রতিটা মানুষ তোমার জন্য কত কষ্ট পাচ্ছে? আমি কতটা কষ্ট পেয়েছি? তারপরেও তুমি কেন সবটা লুকোলে? কেন? তখন এই বলেই শুভকে কাছে টেনে নেয় আদি আর বলে, আমি তোমাকে কোথাও যেতে দেবো না, কোথাও না। তখন শুভ রেগে আদিকে ধাক্কা দিয়ে সরালেই নিজের নকল চুলটা খুলে পড়ে যায়। তখন তো আদি শুভর দিকে তাকিয়ে থাকে। তখন শুভ বলে, কেন করেছি এটা তুমি জানো না? কেন করেছি? তোমার জন্য। তোমার জন্য আমি এক কাপড় বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছি। আমার ছেলের কাছে আসতে পারি না। আমার ছেলে কান্না করলেও আমার ছেলেকে ধরতে পারি না। তোমার জন্য আমি অন্যরকম সেজে এই বাড়িতে ছদ্মবেশ নিয়ে আছি শুধুমাত্র তোমার জন্য। তুমি কি আমার অবস্থাটা রেখেছো এরকম? তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো। তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও না। সবকিছুর জন্য দায়ী তুমি। তুমি। তখন এই বলে শুভ খুব কষ্ট পেতে থাকে। তারপরে আদি বলে, শুভ, আমি জানি আমার ক্ষমা চাওয়ার মুখ নেই। তারপরেও তুমি না একটু একটু বসো। আমাদের বাচ্চার ক্ষতি হবে তো। তুমি বিশ্বাস করো, আমি অনেক ভেবে দেখেছি, কিন্তু আমার না ওই দিনের কথা কিচ্ছু মনে পড়েনি, কিচ্ছু না। আমি জানি আমি তোমাকে ভয়ে বলতে পারিনি যে তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, তুমি আমাকে ছেড়ে চলে যাবে বলে আমি ভয়ে বলতে পারিনি শুভ। এই বলেই শুভকে পিছন থেকে জড়িয়ে ধরে আদি আর বলে, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও তুমি। সবাই জানে, বাড়ির সবাই জানে তুমি নদিয়া চলে গেছো, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম তুমি কোথাও যাওনি, কোথাও যাওনি তুমি। তুমি আমার কাছেই আছো শুভ। তখন শুভ বলে, সরে যাও, সরে যাও এখান থেকে। তুমি আমাকে মিথ্যে বলেছো, তুমি আমাকে ঠকিয়েছো। কিন্তু আদি বলে, না শুভ, বিশ্বাস করো, আমি মিথ্যে বলতে চাইনি। এই বলে শুভকে জড়িয়ে ধরে। তখনই শুভ আদিকে সরিয়ে দেয় আর বলে, না, তুমি যেটা করেছো না, তার জন্য তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আর তুমি তো ভালোই আছো, মোহনার কাছাকাছি আছো, মোহনার কেয়ার নিচ্ছ, তোমার তো আমার কথা মনেই নেই। তখনই আদি বলে, না শুভ, না, তুমি আমাকে ভুল ভাবছো। আসলে আমি ওর কাছাকাছি থাকছি, ওকে চোখে চোখে রাখছি, কারণ ওর উপর আমি নজর রাখছি। আমার সন্দেহ হচ্ছে, আমার মনে হচ্ছে যে ও কোনো একটা মিথ্যে কথা বলছে, ও মিথ্যে বলছে। তখনই শুভ বলে, তুমি মোহনার প্রেগনেন্সি নিয়ে সন্দেহ করছো, তাই না? তখন আদি বলে, তার মানে তুমিও ওকে প্রেগনেন্সি নিয়ে সন্দেহ করছো? তার জন্যই তুমি ছদ্মবেশ নিয়ে এখানে আছো? তখন শুভ বলে, হ্যাঁ, কিছু একটা সন্দেহ তো আমার হচ্ছেই। আমি কদিন ধরে থেকে অনেক কিছু লক্ষ্য করেছি। তখন আদি বলে, আমারও না খুব সন্দেহ হচ্ছে, জানো তো। ও চলাফেরা কোনো কিছু নিয়ে আমি ঠিকঠাক ভাবতে পারছি না। ওইদিকে মোহনা মনে মনে বলে, আচ্ছা, আঙ্কেল আসার পর থেকেই আদির মন থেকে কি তাহলে দাদার ভয়টা চলে গেল? দাদার ভয়টা চলে গেল তো সমস্যা। না না, আমি আমি জানি না, এই যে আয়ান আমার কাছে কাছে আসছে, এটা কি দাদার ভয়ে, নাকি সত্যি আমার কাছাকাছি আসার চেষ্টা করছে, সেটাও তো বুঝতে পারছি না। আমি বরং আয়ানের রুমে যাই, আয়ানকে গিয়ে বুঝাই যে দাদা কতটা ভয়ঙ্কর, রেগে গেলে দাদা কি কি করতে পারে। এই বলে আদির ঘরের দিকে যেতে থাকে মোহনা। ওইদিকে শুভ বলে, মোহনার চাল চলন অনেক কিছুতেই আমি সন্দেহ করেছি ওকে। তখনই আদি বলে, তুমি জানো তো, ওর কয়েকটা ব্যাপারে আমার খটকা লেগেছে। তার জন্যই তার জন্যই না আমি ওর ওর উপর নজর রাখছি। কারণ ওর মধ্যে বাচ্চা হওয়ার যে সিমটম গুলো থাকে, কোনো কিছুই ওর মধ্যে নাই। তোমাকে তো আমি দেখেছি, তোমার যে সিমটম গুলো ছিল বা আছে, সেগুলো ওর মধ্যে কিছুই নেই। তার জন্যই তো আমার সন্দেহ হচ্ছে। তখন শুভ বলে, আর যদি আমাদের সন্দেহটা মিথ্যে হয়, ও যদি সত্যিই প্রেগনেন্ট হয়, তাহলে আমি সারা জীবনের জন্য তোমাকে ছেড়ে চলে যাব আমি। তখনই আদি বলে, না শুভ, না, এই কথাটা তুমি কোনোদিনও বলবে না, কোনোদিনও না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না শুভ। তুমি আমার শুভ, তুমি আমার কাছে থাকবে। আমি তোমাকে ছাড়া কিচ্ছু ভাবতে পারি না, বিশ্বাস করো, কিচ্ছু ভাবতে পারি না আমি। তখনই ওরা দরজা খোলার শব্দ পায় আর সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ে। ওইদিকে মোহনা তখনই ঘরের ভিতরে চলে আসে আর এসেই দেখে কেউ নেই। তখন বলে, আয়ান ভিতরে নেই? তাহলে আমি যে কথা শব্দ পেলাম, কে কে কথা বললো তাহলে? এখানে তো দেখছি কেউ নেই। ওইদিকে আদি আর শুভ লুকিয়ে পড়েছে। তখন মোহনা এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু কোথাও ওদেরকে পায় না। ওদিকে দেখা যাবে কবরের আড়ালে লুকিয়ে আছে শুভ আর আদি। তখন মোহনা ওইদিকে আসতে থাকে আর এদিকে ভয় পেয়ে যায় শুভ আর আদি। তারপরে ওরা ভিতরের দিকে আরো লুকিয়ে পড়ে। এদিকে মোহনা ভিতরে আসে। তখন এসে ভিতরের দিকটা আরো দেখতে যাবে, তখন সেখানে পূর্বী চলে আসে আর সেই বলে, মোহনা, মোহনা, তুমি যে আমার জন্য কি করেছো না, চলো তুমি নিজের চোখেই দেখবে। তখন মোহনা বলে, কি হয়েছে? তখন পূরবী বলে, তুমিই দেখবে, চলো।
তারপরে মোহনাকে নিয়ে চলে গেলে আদি আর শুভ বেরিয়ে আসে। তারপরে দরজাটা ভালো করে লাগিয়ে দেয়। তখন শুভ বলে, ছোট মার জন্য আবার মোহনা কি করলো যে ছোট মা এত খুশি? কিছু তো বুঝতে পারছি না। তখন আদি বলে, হ্যাঁ দেখছি তো, ডোনা, ছোট মা আর হলো মোহনা, তিনজন কদিন ধরে ঘোর পাকাচ্ছে। তখনই শুভ বলে, জানো তো, আমি দেখছি তো আমাদের পরিবারটা না আর এক নেই, সবাই আলাদা হয়ে গেছে, যে যার মতো। আমি না কিছু বুঝতে পারছি না। আর আকাশ সেন যখন যখন এসে ভয় দেখাচ্ছে, এগুলো না আমার একদম ভালো লাগছে না। তখন আদি বলে, নিজের হাতটা বাড়িয়ে দেয় আর বলে, তুমি আমার সাথে আছো তো মহানার পর্দা ফাঁস করতে? তখনই শুভ আদির হাতে হাত রাখে আর বলে, আমি শুধুমাত্র শুধুমাত্র তোমার কথা ভেবে, আমাদের পরিবারের কথা ভেবে তোমার সঙ্গে হাত মেলালাম। কিন্তু যদি দেখি যে এটা সত্যি, তাহলে কিন্তু তোমার পথ আর আমার পথ আলাদা থাকবে। মোহনা যদি সত্যি প্রেগনেন্ট হয়, তাহলে কিন্তু আমি তোমার জীবনে আর কখনোই আসবো না। তখন আদি বলে, না শুভ, এই কথাটা তুমি কোনোদিনও বলবে না, কোনোদিনও না। ওইদিকে শুভ মনে মনে বলে, তিনটে জীবন আজকে এই ডিসিশনের উপর দাঁড়িয়ে আছে, আমার দুই বাচ্চা আর মোহনার বাচ্চা। অন্যদিকে দেখা যাবে সুমিত মন খারাপ করে এসে বসে আছে। তখন সেবন্তী সহ সবাই সুমিতকে সামলানোর চেষ্টা করে আর বলে, সুমিত তুই চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে সবকিছু। তখনই পূরবী নিয়ে আসে মোহনাকে আর খুব খুশি হয়। তখনই মোহনাও সুমিতকে দেখে খুশি হয়। তারপরে সুমিতের অবস্থা দেখে রূপক বলে, আচ্ছা পূরবী, ছেলেটার এই অবস্থা আর তুমি কিনা খুশি হচ্ছ? তখন তো পূরবী যেন একদম খুশিতে আত্মহারা। তখনই রঞ্জিনী সেবন্তীকে বলে, আচ্ছা দিদি ভাই, ওর ছেলেটার এই অবস্থা, কিন্তু দেখেছো, ওর যেন খুশি লাগছে, ওর যেন কোনো টেনশনই নেই। কিছু তো বুঝতে পারছি না। ভাগ্যিস আমার জীবনে কোনো সমস্যা নেই। তখন সেবন্তী বলে, এই যে আকাশে এসে এসে ধমকি দিয়ে যাচ্ছে, এটা তো জীবনে সমস্যা নয়। ওইদিকে আদি দৌড়ে আসে আর এসে বলে, কি হয়েছে দেখি তো, সবাই এরকম ভিড় করে আছো কেন? তখনই সুমিত বলে, দাদা ভাই, তুলিকে নাকি অন্য একটা জায়গায় শিফট করতে হবে, যেখানে আমি নাকি তুলির সঙ্গে দেখা করতে পারবো না। বলো তো, তুলি তো আমার সবকিছু। আমি তুলিকে এক সেকেন্ডের জন্য না দেখলেও শান্তি পাই না। সেখানে তুলির সঙ্গে নাকি আমার দেখা হবে না, কি করব বলতো? আমার তো ভালোই লাগছে না। তখনই আদি এই কথা শুনে অবাক হয়ে যায় আর বলে, তুই চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে সবকিছু। আর হঠাৎ করে তুলিকে অন্য জায়গায় ভাবে নিতে হবে কেন? তুই তো জানিস মেয়েটা অসুস্থ, মেয়েটাকে তুই সুস্থ করতে হবে। তখন সুমিত খুবই ভেঙে পড়ে। ওইদিকে ডোনা মোহনাকে বলে, আচ্ছা মোহনাদি, তুমি যা বলেছো তাই কিন্তু করেছো, তোমাকে কিন্তু সেলুট করছি, সেলুট করছি। তখনই পূরবী বলে, হ্যাঁ মোহনা, তোমার না যে কোনো সমস্যায় তুমি আমাকে পাশে পাবে। তুমি আমার এত বড় একটা হেল্প করেছো না। এখন যে কয়দিন সময়টা আমি পাবো না, এই সময়ের মধ্যেই আমি আমার সুমিতের যে কোনো একটা ব্যবস্থা করে নেব। তখনই পুলক বলে, আচ্ছা তোরা বরং সুমিতকে ভিতরে নিয়ে যা, সুমিতকে একটু রেস্ট নিতে হবে। ওইদিকে শুভ মনে মনে বলে, কি ব্যাপার, তিনজন একসঙ্গে ঘুরপাকিয়ে কি কথা বলছে? আর তুলিকে বা অন্য জায়গায় শিফট করতে হবে কেন? কিছু তো বুঝতে পারছি না। তারপরে মোহনার ফোনে একটা মেসেজ আসে। তখন মোহনা আদিকে বলে, আয়ান, আমাকে একটু বেরোতে হবে, আমি বেরোচ্ছি। তখন ডোনা বলে, যাও না, দাদা ভাইকে নিয়ে যাও। তখন মোহনা বলে, না না, আমি একাই যেতে পারবো। তখনই শুভ বলে, কি হলো ব্যাপারটা? সব সময় যে আদির সঙ্গে একদম চিপকে থাকে, সে কি না আজকে আদিকেই নিবে না? কি ব্যাপার? তখনই আদিকে ইশারা দিয়ে মোহনাকে ফলো করতে বলে শুভ। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও।